এসেছিস? মাত্রই তো গেছিলি। দুপুরের খাবার তো লেট করে খেলাম মা। বিকেলও হয়ে এসেছে, তাই ফিরে এলাম। বেশি দূর যাইনি। ইচ্ছে করে মিথ্যেটা বলল হুর। সে চায় না মা কোনোভাবে বিষয়গুলো নিয়ে কষ্ট পাক। ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে করলি। ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটি ঢোক গেলে তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই, ছোট্ট একটা রান্নাঘর, যার চারপাশটা পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ির পচন হয়, তখন আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। ওপর অবশ্য টিন চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চুলায় চায়ের পানি বসালো, তারপর একটু শুকনো পাতা এনে মাটির চুলায় প্রায় পুরোটাই ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছন দিতে ঘুরতেই একটা লম্বা মূর্তির মতন নজরে পড়ল। হঠাৎ হওয়ায় ভরকাল সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো। ভয় পেয়েছো? না। ওভাবে চমকালে যে। আপনি কখন এলেন? ঘরে তো ছিলেন। এসে তো ঘরে যাওনি, আন্টিকে জিজ্ঞাসা করতেই এদিকের কথা বললেন। ও। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। জাহিন তখনও দাঁড়িয়ে আছে। হুর শুধালো। আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে? মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিন এই কথা কেন শুধালো? তবে কি তার হৃদয়ে দ্বিধা রয়েছে? আমার কেন সমস্যা হবে? বসুন আপনি। বলে কাঠের তৈরি একটি আসন এগিয়ে দিল হুর। জাহিন বসলো। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিল হুর। তারপর দিল গুঁড়ো চা পাতা। কয়েক মিনিট পর চা নামিয়ে ফেলল। এবার চুলায় বসালো দুধ, যা আগে থেকেই ঘন করে রাখা। তবু সেটা গরম করে নিয়ে তাতে লিকার চা মিশিয়ে দিল। পুরোটাই মনোযোগ দিয়ে দেখলো জাহিন। তুমি কিন্তু ভালো চা বানাও। এখনো তো খেয়ে দেখেননি। খাওয়া লাগবে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। এ কথার বিপরীতে জাহিন শুধুই হাসলো। হুর চায়ের কাপে চা ঢেলে নিয়ে বলল। জানি না ভালো লাগবে কিনা। কাপ তুলে নিল জাহিন। জবাব না দিয়ে সে বরং চুমুক বসালো। চায়ের স্বাদ ভালো হয়েছে, কড়া লিকার হওয়াতে খেতে আরাম লাগছে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যি ভালো লেগেছে। তুমি খেয়ে দেখো। এই বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়ল, তবে জাহিন এগিয়ে ধরায় মানা করতে পারল না। ও চা কাপে চুমুক বসালো। যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করলো, ওখান থেকে চুমুক দিল ও। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো। ভালো লাগলো এটা ভেবে মেয়েটি তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতের খাবার খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। শ্রদ্ধা সম্মান জানানোর ক্ষেত্রে ছেলেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজ চলন বলনে মুগ্ধ হয়ে যাচ্ছে হুর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করেছে। মেয়েটি তখনও একধানে চেয়ে। লতিফা এবার বাহু টেনে ধরলেন। কি হয়েছে তোর? কিছু হয়নি তো মা। কতবার ডাকছি, উত্তর করছিস না যে? ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি ধুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটাই রে, তুই যা, ঘুমিয়ে পড়, লেট করিস না। মাথা নাড়িয়ে চলে যায় হুর। লতিফা সেই পথে চেয়ে থাকেন। বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই সময়টায় স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটা চলে যাওয়ার পর মেয়েকে ধরে বেঁচেছিলেন, তবে মেয়েরা যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সেই সাথে রয়েছে নানান ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও অনুষ্ঠান কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বিমানান ঠেকছে। তার জায়গা যে রাজমহলে। এই ছোট্ট নীর তার জন্য জেলখানার মতন। ও বুক ভরে সমীকরণ টেনে নিল, একটু এদিক সেদিক করতে লাগলো। সেটা দেখে জাহিন বলল। এখন ঘুমোবে? আপনি ঘুমোবেন? কিছু কাজ আছে। ও। তুমি শুয়ে পড়তে পারো। অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো, তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্ব মনের মধ্যে রয়েছে। জাহিন মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। শহরে তার ব্যবসা রয়েছে, সেসবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করলো, তবে জাহিনের কাজ শেষ হলো না। সে ফোনের মধ্যে ডুবে আছে। সে এটা সেটা করতে থাকে আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটা সময়। মানুষটার দিকে চেয়ে থাকতে থাকতে হুরের দুটো চোখ বন্ধ হয়, তলিয়ে যায় গভীর ঘুমে। সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না এই পরিবেশে একেবারেই সে মানাতে পারছে না।
তার খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণাতে বুঁদ হয়ে আছে। সকাল হতেই 1 কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো হুর। গতরাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে, যার দরুন চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু চমকালো, থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্নে জাহিনের ভেতর একটুখানি সমীরণে সে স্পর্শ করে গিয়েছিল, তবে পরের কথাটি শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করে গেল। তার মানে তো আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? পুরুষটি ঠোঁট কামড়ে রইল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা, মাকে বলে আসি, কখন যাবেন? শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কি বোঝালো? সে চলে গেলে ওর স্বস্তি? পুরুষটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও হুর সেটি দেখল না। দুপুরে বলতে সে এক ছুটে মায়ের কাছে এলো। লতিফা দুপুরের খাবারের আয়োজন এখন থেকে শুরু করে দিয়েছেন। এভাবে ছুটে এলি কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি আজই কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানে হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে উঠে দাঁড়াতেই বাদ সাধল হুর। মায়ের বাহু চেপে ধরে বলল, কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার! ছেলেটা কাল এসেছে, আজকে চলে যাবে? মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছালেন। জাহিন তখন চায়ের কাপটি রেখে নিজের ব্যাগপত্রে হাত দিয়েছে। বাবা, তোমরা নাকি আজ চলে যাবে? জাহিন কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই পেছন থেকে হুর বলল, আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেললেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বললেন, এটা হয় বাবা? তুমি চলে যাবে কাল? কালই তো আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়ে গেল। তাহলে হুরও ফিরে যাক। তুমি আসলে তখন আবার দুজনে এসে থেকো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবে কি থাকা যায় না? খুবই আর্জেন্ট হয়ে গেল, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসবো। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়। আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরের দিকে। মেয়ে জামাইকে সবটুকু দিয়ে আপ্যায়ন করছেন তিনি। আপনি ব্যাগও নামিয়ে ফেলেছেন? খাটের ওপরে থাকা ব্যাগটা দেখে শুধালো হুর। জাহিন উত্তর দিল না। কঠিন মুখে ব্যাগটা তুলে নিয়ে বলল, 1 সপ্তাহ পর আসবো। আচ্ছা। এইটুকু? আর কিছু কি মেয়েটার বলার নেই? জাহিন সবটা বুঝে জানে, তবু ওর হতাশ লাগলো। গতকাল বিকেলের ঘটনাটি স্মরণ হলো। সে উষ্ণ একটু চুম্বনের আশায় মেয়েটির দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টি কষ্টের। দুপুরের খাবার খেয়ে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করলো জাহিন, তারপরে ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। লতিফা আরও একবার অনুনয় করলো, তবে অনুনয়টি রাখতে পারল না ছেলেটা। তাকে যেতেই হলো। হুরের আহামরি কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটিও স্বামী, একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচে তরুণ দূরত্বটা রেখেই গিয়েছে। ও এটা ভেবে স্বস্তি পেল, মানুষটিকে অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়া কিছুটা সময় ওরও প্রয়োজন। আজকাল হৃদয় বড় প্রহার করে চলেছে। জাহিনের কাছাকাছি হওয়া মাত্রই তাহিরের কথা স্মরণ হয়। তীব্র অস্বস্তিতে ভালো লাগা পরিণত হয় বিভ্রমে। ভয় এসে চেপে ধরে গলা, আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলো সত্য, জাহিনের ফোন নম্বরটি তার কাছে নেই। সন্তান নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিরের সাথে কথা বলছিস? এই কথায় চমকায় মেয়েটি। কথা বলতে পারে না। লতিফা মাত্রই নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেন। সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি ভেবো না তো। ভাবতে চাই না রে মা, তবুও ভাবনায় এসে যায়। ও বাড়ির সবাই কেমন? হুর শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। এই নারীটির জীবনে কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্যই তো নিজের সবটুকু শেষ করে চলেছেন। হুরের ভেতরটা তীব্র খারাপ লাগায় বুঁদ হয়ে গেল। ও মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না তো। মুখে এই কথা বললেও ওর ভেতরে যে প্রহার চলে, তাহির নামক ব্যথাটা পুনরায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহির যেন ফিরে না আসে। সে ফিরলে হুরের জীবনটা বানের জলে ভেসে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বেই তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দেবে একাধিক জীবন। তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে কি? প্রথম দিন ভালোভাবে গেলেও দ্বিতীয় দিন হুরের ভেতরটায় অস্থিরতা নেমে এলো। ওর হৃদয়ে ছটফট বাড়তে লাগলো। নিজের বোকামি খেয়াল করে মন খারাপ করে বসে রইল সে। সেই মন খারাপ বোধহয় জাহিনের কাছে ঠিক ঠিক পৌঁছে গেল। তাই তো ছেলেটার কল এলো সন্ধ্যার কিছু সময় পূর্বে। তখন আকাশ ঈষৎ লাল হয়ে এসেছে। সূর্য ডুবে গিয়ে ধীরে ধীরে চাঁদের আগমন করতে শুরু করেছে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ব্যাকুল হয়ে পড়ল হুর, তবে কথা বলতে পারল না। ওপাশ থেকে সুর ভেসে এলো, হুর,
মেয়েটির হৃদয় যেন এক পশলা বৃষ্টির স্পর্শে নেচে উঠল, তবে গলা দিয়ে কথা যে আসে না। হুর শুনতে পাচ্ছ? হুম হুম। মেয়েটার জবাব নেই। এবার জাহিনের কপালে এক ভাঁজের উদয় ঘটে। ও ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চুপ থাকে, পুনরায় ডাকে। হুর ঠিক আছো তুমি? এবার কিছুটা হাঁপিয়ে গিয়েছে এমনভাবে মেয়েটি বলে। যে আমি ঠিক আছি। তারপর কয়েক সেকেন্ডে নীরবতা, কেউ কথা বলে না। জাহির বোধহয় ইচ্ছে করে সময় দেয়। সেই সময়টুকু পেয়ে মৃদু সুরে হুর বলে। আপনি ঠিক আছেন? হ্যাঁ। ছোট্ট একটা জবাব, তবে প্রশান্তির। হুরের ভালো লাগে, একই সাথে কান্না পায়। কান্না পায় মায়ানুষ্টির নাম্বার না থাকার কারণে। আমি আসলে দুঃখিত। লজ্জা, অস্বস্তি আর কষ্ট থেকে ছোট্ট এই বাক্য বলে হুর। জাহির একটু চুপ থেকে বোঝার প্রয়াস করলো। অন্তরের জবাবটির সাথে মিলিয়ে নিতে শুধালো। কেন? আমার কাছে আসলে আপনার নাম্বার ছিল না, তাই কল করতে পারিনি। বিষয়টি স্বাভাবিক ও অস্বাভাবিক দুই অনুভূতির মিশ্রণ। তবে জাহির সেসব তোয়াক্কা করল না। ওর মন খারাপও হয়নি। ও বুঝদার মানুষ। মেয়েটির অনুভূতি বোঝে, জানে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কোনো ব্যাপার না, তুমি বলো সব ঠিকঠাক যাচ্ছে কি না। আমি ঠিক আছি, কিন্তু আপনি। ওকে আটকে দেয় জাহিন, বলে। আমি রাগ করিনি। কিন্তু আমার যে কষ্ট লাগছে। জাহিনের অদর প্রসারিত হয়। এই মেয়েটির হৃদয়ে যে সে স্থান তৈরি করতে পেরেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বিধাটা এখনও বিদ্যমান, সেটাই কাটিয়ে নিতে হবে। আপনি সত্যি রাগ করেননি তো? রাগ করলে কল করতাম? জানি না, আমার শুধু মনে হচ্ছে আপনাকে রাগিয়ে দিয়েছি আমি। হুম, একদমই রাগ করিনি, তুমি এটা মনে রেখো না। অমন সময় সন্ধ্যার আজান পড়ল। ওরা দুজনেই চুপ হয়ে গেল, মনোযোগ দিয়ে আজান শুনল। আজান শেষ হলে জাহিন বলল। কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে ভাববে না, আমি পরে আবার কল করব। আচ্ছা। বলে কল কাটল হুর। ভেতর ঘর থেকে মায়ের ডাক পড়েছে। ছোট ছোট কদমে এগিয়ে গেল সেদিকে। মেয়ের মুখটায় কিছু ভালো লাগার পরশ অনুভব করতে পারলেন লতিফা। এগিয়ে এসে বললেন। নামাজ পড়ব, অজু করে আসি চল। কথা মতন মাথা নাড়ালো হুর। কলপারে এসে অজু করতে বসলো। অজুর পানি মুখ স্পর্শ করে যেতেই ভেতরটা শীতল হয়ে এলো। মনে পড়লো জাহিনের বলা কথাগুলো। জাহিন যখন বলেছিল, তুমি আমার প্রয়োজন নও প্রিয়জন। সেই মনোমুগ্ধকর বাক্য হুরের হৃদয়কে আরও একবার আন্দোলিত করে। চোখ ভিজে যায় অশ্রুতে। ও মনে মনে প্রার্থনা করে, এই মানুষটা ওর দ্বারা কখনো যেন না ঠকে। মনের ভেতরে জাগা সমস্ত দ্বিধা যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়। আর জাগ্রত হয় শুদ্ধ ভালোবাসা, যে ভালোবাসা অন্তরে লালন করে, একে অপরকে সঙ্গী করে পথ চলবে যতদিন প্রাণ থাকবে। এই ধরে নামাজ শেষ করে মায়ের সাথে এক কাপ চা নিয়ে বসলো হুর। লতিফাও মেয়ের সঙ্গ পেয়ে আনন্দ বোধ করলেন। কথার মাঝে সহসাই বলে উঠলেন। তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বলতো। বাবার কথা মনে হলেই হুরের মন খারাপ হয়। ওর অভিযোগ করতে ইচ্ছে করে, বাবা কেন এত আগে চলে গেলেন। হ্যাঁ হুর, তুই সুখী তো মা? এই কথায় চমকায় মেয়েটি। মা কি কোনোভাবেই কিছু বুঝেছেন? তিনি এগিয়ে এসে কন্যার গাল স্পর্শ করেন। সব ঠিক আছে মনে হচ্ছে, তবুও কোথাও একটা ভয় হয় রে। ভয় কেন পাও মা? জানি মনটা শুধু কুগায়। তোর বাবা চলে যাওয়ার পর থেকে কিছুই তো ভালো হয়নি, শুধু তোর বিয়েটা ছাড়া। সেটাও যদি খারাপ বনে যায়, তবে নিজেকে মাফ করতে পারবো না। লতিফার মুখ থেকে এহেন সব কথায় হুরের হৃদয়টা ছটফট করে ওঠে। ও মায়ের হাতটা নিজের বুকের কাছে এনে ধরে। চোখ দুটোই অশ্রু এসে গিয়েছে। এই বিয়েটা খারাপ কিছু হবে না মা, তোমার কথা দিলাম আমি। কন্যার মুখের পানে চেয়ে থাকেন লতিফা, বুক ভরে দম নেন। স্বামীকে আরও একবার স্মরণ করেন, তাকান সামনের দিকে। সুখের সংসার ছিল তার, অথচ মানুষটা নেই। কতগুলো মাস হয়ে গেল। কাজের জন্য জাহিন কল করতে পারল না। অনেকটা সময় ধরে অপেক্ষায় ছিল হুর। এবার সে ব্যস্ত হলো। আরও কয়েক মুহূর্ত অপেক্ষা করে কল করে ফেলল। কল রিসিভ হলো কিছু সময় পরই। তবে ব্যস্ত ভঙ্গিতে জাহিন বলল। একটু কাজে আছি, আমি কল ব্যাক করব। এরপর কল কাট হলো। মেয়েটি কিছুই বলতে পারল না। তার অপেক্ষা বাড়তে লাগলো। এক পর্যায়ে সে বুঝল অপেক্ষা শব্দটি ভীষণ যন্ত্রণার। ও হতাশ হয়ে জানালার কাছে সে বসলো। আকাশে বিশাল চাঁদের দিকে তাকিয়ে বলল। যাদের তো কলঙ্ক আছে, তবুও সবাই তাকেই ভালোবাসে। আমার কলঙ্কটুকু কখনো জানলে জাহিন কি ভালোবাসবে আমায়? একপাক্ষিক কথায় কোনো উত্তর আসে না। হুরও উত্তর পেল না। জানালায় মাথা ঠেকিয়ে নির্লসভাবে চাঁদের দিকে চেয়ে রইল। চাঁদ খুব সুন্দর হয়, দেখলে ভেতরটা শান্তি শান্তি লাগে। রাতের আধারে এক টুকরো সাদা আলোর মতন লাগে। মনে হয় আকাশের বুকে সাদা পদ্ম ফুটেছে।
ও চেয়ে থাকে এক দৃষ্টিতে, তারপর চোখ দুটো লেগে যায় অজান্তেই। সেই ঘুম ভাঙে ফোনের রিংটংয়ে। জাহিন কল করেছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে খপ করে ফোনটি নিজের কাছে নিয়ে আসে। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে জাহিন বলে, সরি, তোমাকে অপেক্ষা করতে হলো। এই সামান্য সরিতে কি আছে হুর জানে না, তবে এই সামান্য শব্দটি ওর নিকট অসামান্য লাগে। চোখ দুটি ভালো লাগায় সে স্পর্শ করে যায়। ঠোঁট দুটো কাঁপে, তৃষ্ণা জাগে অন্তরে। মানুষটিকে একটুখানি জড়িয়ে ধরার জন্য হৃদয় হয় ব্যাকুল, কিন্তু হায় আফসোস, সেই ইচ্ছেটুকু জাহির করতে পারে না সে। শুধু চাতক পাখির মতন তৃষ্ণার্ত হয়ে চেয়ে থাকে। তৃষ্ণার্ত হয়ে থাকে মানুষটার দংশনের। চোখের পলকে দিন যেতে থাকে, হুরের তৃষ্ণাও বাড়ে। কটা দিনে মানুষটার প্রতি অনুভূতি আরও বেশি গাঢ় হয়। কথায় আছে চোখের আড়াল মানে মনের আড়াল, তবে কখনো কখনো তা ভুল প্রমাণিত হয়। চোখের আড়াল হলে মনের আড়াল হয় না। অনুভূতি যদি হয় খাঁটি, তবে ভালোবাসার তৃষ্ণা বাড়তেই থাকে। হুরের হৃদয় পবিত্র। যদি তা তাহির নামক যন্ত্রণা দ্বিধা তার জীবনের সাথে না জড়িয়ে যেত, তবে আরও আগে ভেতরের অনুভূতিটা প্রস্ফুটিত হতে পারত। সেটি হয়নি। তবে এই দূরত্ব তার হৃদয়কে ব্যাকুল করেছে। একদিন তো মেয়েটি ভীষণ কেঁদেছে মানুষটাকে এক নজর দেখার জন্য। সেই কান্না দেখেছে রাতের আধার, চাঁদ ও কিছু জোনাকি পোকা। তাদের সাথে গল্প করেছে হুর, বিলিয়েছে মনের দুঃখ। সেই দুঃখের খবর বোধহয় জাহিনের কাছেও পৌঁছে গেল। একদিন হুট করে আগমন হলো তার। মেয়েটি তখন গোসল করে এসে উঠানে চুল শুকিয়ে নিচ্ছিল। মানুষটার প্রবেশ মাত্রই থরথর করে কেঁপে উঠল সে। ওর কাঁপুনি স্পষ্ট লক্ষ্য করেছে জাহিন, তাই কিনা অতটা মিষ্টি হাসি এসে ধরা দিয়েছে। হাত ভরাট করে জিনিসপত্র নিয়ে এসেছে ছেলেটা। হুর তখনও দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে। ভেতর ঘর থেকে লতিফা বললেন, কে এলো রে হুর? মেয়েটি বলতে পারল না, থম ধরে রইল। লতিফা নিজেই বেরিয়ে এলেন। জাহিনকে দেখে ভারী অবাক হলেন। বাবা, তুমি আসবে, আমাকে মেয়েটা কিছুই বললো না। জাহিন শুরুতেই সালাম জানালো, তারপর বলল, আমি কিছু জানাইনি আন্টি, হুরও জানতো না। মেয়েটির দিকে দৃষ্টি ফেলল জাহিন, চোখ দুটোই অবিশ্বাস। ও মুচকি হাসল। লতিফা বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটা যে কি? বলতে বলতে মেয়ের গা স্পর্শ করলেন তিনি। ধ্যান ভেঙে চাইল হুর। লতিফা বললেন, জামাইকে ঘরে নিয়ে যা। ও মাথা ঝাঁকালো। তারপর জাহিনের হাত থেকে কিছু জিনিসপত্র নিজের হাতে তুলে নিয়ে ঘরের দিকে এগোলো। ক্ষীয় স্বরে ফিরে জিনিসপত্রগুলো রাখা মাত্রই জাহিন শুধালো, কদিনেই মনে হচ্ছে শুকিয়ে গিয়েছো। সত্যিই শুকিয়েছে মেয়েটা। আরশির সামনে দাঁড়িয়ে গলার কাজটা অনাবৃত করলেই খাজ দেখা যায়। ও কিছু বলে না, মাথা নামিয়ে রাখে। ওই ব্যাগটা আন্টিকে দিও। হাত বাড়িয়ে ব্যাগটা তোলে হুর। এপাশ ওপাশ করে দেখে বলে, কি? খুলে দেখো। কথা মতন ব্যাগ খুলতে থাকে হুর। ততক্ষণে গায়ের শার্টটি খুলে ফেলে জাহিন। সে গোসল করে এসেছে, শুধু শার্ট খুলে টি শার্ট পরে নিলেই হবে। ব্যাগটা খুলতে খুলতে জাহিনের অনাবৃত দেহের দিকে মেয়েটির চোখ আটকে যায়। সুদর্শন বলতে যা বোঝায় তার সবটুকুই মানুষটার মাঝে রয়েছে। ও চোখ নামিয়ে ব্যাগটা খুলে ফেলে। সুন্দর দুটো শাড়ি রয়েছে তাতে, রংটা মায়ের সাথে বেশ মানাবে। আন্টিকে দিয়ে এসো, রংটা ঠিক আছে। মায়ের জন্য এনেছেন? উল্টিয়ে পাল্টিয়ে দেখে হুর। এইটুকু বোঝে শাড়িগুলো বেশ দামি। ও একটু অস্বস্তি অনুভব করে। এগুলো দরকার ছিল না। কেন? ও তো দামি, এগুলো শুধু শুধু খরচ করলেন। দামের কথা কেন বলছো? উপহার কখনো দাম দিয়ে বিচার করতে হয় না। কি সুন্দর করে কথাটা বলল জাহিন, মন জুড়িয়ে যাওয়ার মতন। হুরের ভেতরটা স্বস্তিতে ভরে ওঠে। অনেক দিন হয় মা নতুন কাপড় পরে না। মাকে নতুন কাপড়ে দেখার লোকটা একেবারে সামলাতে পারল না ও। চট করে চলে গেল মায়ের কাছে। মা তখন তড়িঘড়ি করে রান্না বসিয়েছেন। ছেলেটা আসবে জানালে কত আগে রান্না বসিয়ে দিতাম। কি অবস্থা, ঘরে তো ভালো কিছুই নেই। সে কথায় পাত্তা দেয় না হুর। ও বরং একটা শাড়ি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। সেটা আলগোছে মায়ের গায়ে রাখতে লতিফা বলেন, কি করছিস? একটু চুপ করো তো। পরপর দুটো শাড়ি মায়ের গায়ে দিয়ে দেখে হুর, সত্যিই খুব সুন্দর। ওর দুটো চোখ খুশিতে ভরে ওঠে। আজকে একটা পরবে। এসব কি? এই শাড়ি? এগুলো তো অনেক দামি মনে হচ্ছে। তোমার জন্য নিয়ে এসেছেন। হাই আল্লাহ, এত টাকা! এই বলে শাড়ি দুটো হাতে তুলে নিলেন লতিফা। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গিয়েছে। কি কাণ্ড বলতো! ছেলেটা এসে থেকে গেল, আমি কিছু দিতেও পারলাম না। এর মধ্যে লতিফা হীনমন্যতা অনুভব করলেন। হাজার হোক মেয়ের জামাই তো, যত্ন করার দায়িত্ব। তিনি বিচলিত হলেন। হুর মায়ের বাহু চেপে ধরে শান্ত করতে বলল, তুমি এমন কেন করছো? এমন করব না, ছেলেটাকে কিছু দিতে পারলাম না। উনি ভালো মানুষ মা, বুঝদার, এসব নিয়ে কষ্ট পেও না। লতিফা সরল চোখে মেয়ের দিকে তাকালেন।
এই প্রথম মেয়ের মুখ থেকে প্রশংসা শুনলেন তিনি। ওনার ভেতরটা খুশিতে ভরল। তিনি একটু দ্বিধায় ছিলেন, মেয়েটা সুখে আছে কিনা এটা ভেবেই বুকটা হুহু করছিল। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের জন্য সর্বোচ্চ ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেজন্য মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়ও করলেন। শুধু লতিফার জন্য নয়, হুরের জন্য নতুন পোশাক এনেছে জাহিন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই বলেছে বিকেলে তারা বের হবে। এই তারার মধ্যে আছেন লতিফাও। এই শুনে তিনি বড় লজ্জায় রাঙা হয়েছেন। মানা করেছেন, তবে জাহিন জানিয়েছেন যেতেই হবে। ও চায় চলে যাওয়ার আগে একটা সুন্দর বিকেল কাটাতে। পাশের গ্রামে মেলা বসেছে, সেখানে যাবে তারা। লতিফাকে এক প্রকার জোর করে নতুন কাপড় পরালো হুর। তারপর হাসি হাসি মুখে মাকে জড়িয়ে ধরল। কতদিন পর তোমায় এভাবে দেখলাম মা। লতিফা লজ্জা পাচ্ছিলেন। তার লজ্জা দেখে হুরের আবার চোখে জল আসে। মা মেয়ে একচোটে লজ্জা, খুশি ও চোখের জল ফেলে। তারপর হুর চলে আসে নিজের কক্ষে। জাহিন পুরো তৈরি, কালো রঙের টি শার্ট পরেছে সে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে। আর চোখে মানুষটাকে দেখতে দেখতে চুল ঠিক করছিল হুর। আর জাহিন ছিল ফোনে মগ্ন। হুট করে যখন তাদের চোখাচোখি হলো, হুর তখন চমকালো, কেঁপে উঠল। ওর হঠাৎ এহেন আচরণে থমকালো জাহিনও। মেয়েটি পোশাক বদলে এসেছে, সুন্দর লাগছে ভীষণ। মায়া মায়া অনুভব হতেই জাহিন এগিয়ে এলো। তারপর গায়ের ওড়নাটি টেনে ধরে মাথায় ঘোমটার মতন টেনে দিল। ঠোঁটে হাসি রেখে বলল, এবার নতুন বউ লাগছে। নতুন বউ শব্দটা মেয়েটির হৃদয়ে এসে আটকে যায়, অতর প্রসারিত হয়। একই সাথে লজ্জাও পায়। ও দৃষ্টি অবনমিত করে, হাতটা আলগোছে মানুষটার বুকে স্পর্শ করায়। বড় ভালোবাসা মিশিয়ে বলে, কথা দিচ্ছি আজকের দিনটার জন্য জীবন কৃতজ্ঞ থাকবো। হুরের দিনগুলো আনন্দেই কাটছিল। একটু একটু করে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল সে। জাহিন যেহেতু ঢাকায় ব্যবসা করে, তাই নিয়মিত সেখানে যাতায়াত করতে হয় তাকে। সেজন্য মেয়েটির অপেক্ষা একটু হলেও বাড়তে থাকে। এই যে যেমন আজ 3 দিন যাবৎ মানুষটা কাছে নেই। বিছানা চাদর ভাঁজ করতে করতে জাহিনের কথাই ভাবছিল মেয়েটি। অমন সময় একজন পরিচারিকা এসে বলল, তিথি আর জুহি এসেছে। মেয়ে দুটো ভারী দুষ্টু। বিয়ের পর আর দেখা না হলেও কেমন একটা মায়া মায়া অনুভব হয় তার। ও দ্রুত বিছানা গুছিয়ে রেখে নিচে নামতে যাচ্ছিল, কিন্তু সেটি হওয়ার পূর্বেই হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো দুজনে। এসেই মেয়েটাকে পেছন থেকে আগলে ধরলো, একসাথে বলল, ভাবি যান। দুজন এমনভাবে চেপে ধরেছে যে মেয়েটি নড়াচড়া করতেও পারছে না। কয়েক সেকেন্ড বাদে হাত আলগা করলো ওরা। অনেকটা হাঁপানোর মতন করে হুড় বলল, তোমরা তো ভয় পাইয়ে দিয়েছিলে। কেন কেন? ভাইয়া বুঝি এভাবে জড়িয়ে ধরে? ইঙ্গিত করে হাসলো জুহি। হুড় লজ্জায় মাথা নামালো। প্রসঙ্গ বদলাতে বলল, কখন এসেছো? মাত্রই। বলে আরও একবার হুড়কে জড়িয়ে ধরল জুহি। তারপর অনেকটা মুহূর্ত কেটে গেল। তিথি এসে থেকে মেয়েটিকে ভালো মতন লক্ষ্য করছিল। এবার চেঁচিয়ে উঠল, পেয়েছি। ও এমনভাবে বলল যে জুহি আর হুড় দুজনেই ভড়কাল। বোঝার প্রয়াসে তাকিয়ে রইল। দুষ্টু মেয়েটা এগিয়ে এসে হুড়ের গলার কিছুটা নিচে স্পর্শ করে বলল, উফ, সেই এত জোশ একটা ল্যাম্পাইট। ভাইয়ের ভালোবাসা তো চিহ্নর মতো ফুটে উঠেছে। জায়গাটা ঢাকার প্রয়াসে দ্রুত কামিজ টেনে ধরল হুড়। এবার তিথির সাথে যোগ হলো জুহিও। কই দেখি তো। ফর্সা ত্বকে চিহ্নটা কিছুটা গাঢ়ভাবেই বসে গিয়েছে। মেয়েটি কেমন অস্বস্তি অনুভব করলো। এই দুষ্টু মেয়ে দুটো এসে শুরু করেছে। না জানি তার পুরো দিনটা কতটা লজ্জায় কাটাতে হবে। হুড়ের আশঙ্কা সত্য হলো না। আড়ালে দুজন দুষ্টুমি করলেও সকলের মাঝে একদমই দুষ্টুমি করলো না তারা। ওরা বরং সবার সাথে মিলেমিশে নাস্তা করলো, গল্প করলো, একসঙ্গে মুভিও দেখলো। এক পর্যায়ে ঘড়ির কাঁটা পৌঁছলো 11টায়। এই সময় জাহিন তাকে কল করে থাকে। দুই মূর্তির থেকে সাময়িক বিদায় নিয়ে ঘরে পৌঁছালো। ফোন নিয়ে চলাফেরার অভ্যাস তার নেই, তাই বিছানার এক পাশেই ফোনটি পড়ে আছে। সমস্ত ঘরে সূর্যের আলো এসে ভরে গিয়েছে। বারান্দার লাগানো ফুল গাছগুলো থেকে মিষ্টি ঘ্রাণ নাকে এসে স্পর্শ করে যায়। কয়েক মুহূর্ত অপেক্ষার পরই কাঙ্ক্ষিত কলটি আসে। গত রাতে ভীষণ পরিশ্রম গিয়েছে, তাই জাহিনের ঘুম ভেঙেছে মাত্রই। ও আদুরে গলায় ডাকে, হুর, জবাবে মৃদু সুরে মেয়েটি বলে, খাবার খেয়েছো? খেয়েছি। তারপর একটু স্থিরতা। মেয়েটি সময় নেয় কয়েক সেকেন্ড। মৃদু সুরে ঠোঁট নাড়িয়ে শুধায়, আপনি খেয়েছেন? হুম, মাত্রই ঘুম থেকে উঠেছি। এত বেলা করে শরীর ঠিক আছে? শেষ বাক্যটি বলার সময় তীক্ষ্ণ একটি ভাব সৃষ্টি হলো মেয়েটির ললাটে। ও চাতক পাখির মতন উত্তরের অপেক্ষায় চেয়ে রয়। সেই অপেক্ষা ভেঙে জাহিন বলে, গত রাতে পুরোটাই জেগেছিলাম, অনেক কাজ ছিল। এই মুহূর্তে মেয়েটি কি বলবে বুঝতে পারে না। ও মৌনই ডুবে যায়। জাহিন পুনরায় বলে, সব ঠিকঠাক যাচ্ছে তো? হ্যাঁ। বলে তিথি আর জুহির কথা স্মরণ হয়। ও আরও বলে, সকালে তিথি আর জুহি এসেছে। দুষ্ট মেয়ে দুটো এসেছে?
স্কুল বন্ধ, সেই সুযোগেই এসেছে। তোমাকে তো তাহলে খুব জ্বালাবে। না না, ওরা তো জ্বালায় না, শুধু বলে একটু থামে হুর। আরশি বরাবর বসে থাকায় নিজের মুখশ্রীর দেখা মেলে, যা দেখে নিজেই লজ্জায় রাঙা হয়। শুধু কি বললে না তো? না মানে শুকনো ঢোক গেলে মেয়েটি, গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে। স্বামীর সাথে একটা সাধারণ বিষয় শেয়ার করতে গিয়েও বুকের ভেতরটা কেমন দিম দিম করে। ও বুক ভরে সমীরণ টেনে নেয়, তারপর চোখ দুটো মুদিত করে, একদমে বলে, শুধু লাভ বাইট নিয়ে বলেছিল। সেদিন গলার কিছুটা নিচে যে চিহ্নটা হয়েছিল ওটা নিয়ে বলেছিল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত লজ্জা যেন হুরকে স্পর্শ করে গেল। স্বাভাবিক বৈবাহিক সম্পর্কে আছে তারা, তবু এই কথাগুলো বলতে গিয়ে ওর বুক কাঁপছিল। এত দূরে থেকেও জাহিন যেন ওর লজ্জায় রাঙা মুখ, কাঁপতে থাকা ঠোঁট, ভরকানো চোখের দৃষ্টি সব যেন বুঝতে পারছিল। তাই তো ঠোঁটের করে মসৃণ এক হাসির উদয় ঘটেছে। হুরের মনে হলো যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যাবে, তাই নিজেকে শীতল রেখে বলল, আপনি তো নাস্তা করেননি, উঠে নাস্তা করে নিন। কয়েক সেকেন্ডের নীরবতা, মেয়েটি জবাবের অপেক্ষায়। ও পাশ থেকে জবাব না এলে সে কল কাটতে পারবে না, তার তো সে সাধ্য হবে না। এদিকে মানুষটা চুপ করে আছে, অসহ্য ভালো লাগায় বুঁদ হয়ে আছে হুরের সমস্ত মন। সে অপেক্ষা করতে পারছে না, তাই আবারও বলে, রাখবো এখন? শান্ত মোহনীয় গলায় ও পাশের ব্যক্তিটি বলল। রাখো। তারপর কল কেটে দিল মেয়েটি। জাহিন তখনও এক বুক সুখ নিয়ে বিছানায় বসে আছে। জানালার থাকা সফেদ পর্দা ভেদ করে এক চিলটে রোদ এসে তাকে স্পর্শ করে যাচ্ছে। ভালো লাগায় শরীর মন দুটোই মোহগ্রস্ত। এই সুন্দর সময়টা আরও বেশি পরিপক্কতা পেত যদি এই মুহূর্তে প্রিয়তমাকে স্বীয় বক্ষে টেনে নিতে পারত। তখন হয়তো আর কোনো অপূর্ণতা থাকতো না তার জীবনে। কিন্তু হায় আফসোস, প্রিয়তমা যে তার থেকে বহু দূরে। এই দূরত্ব ভেদ করে প্রিয় স্ত্রীকে কাছে টানতে পারছে না সে। খোলা আকাশের নিচে বসে আছে হুর আর জাহিন। বেশ কয়েকটা দিন দূরত্ব গিয়ে ওদের, তারপর একদিনের কাছে আসা। আজ আবারও দূরত্ব বাড়বে। সেই জন্যই কিনা মানুষটির সাথে যতটা পারা যায় সময় কাটিয়ে নিচ্ছে মেয়েটি। তার পরনে হালকা নীল রঙের থ্রি পিস, ফর্সা শরীরে মনে হচ্ছে আকাশে সে আটকে পড়েছে। এক দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল জাহিন, তার প্রিয়তমা, তার স্ত্রী। এই শব্দটায় অন্যরকম জাদু আছে, আছে পবিত্রতা। আজ তারা এত কাছে বসে আছে, চাইলে একে অপরকে স্পর্শ করতে পারছে। এতে পাপ নেই। এই পাপ নেই শব্দটির পেছনে রয়েছে 3 কবুলের শক্তি। জাহিন যখন এক দৃষ্টিতে চেয়ে আছে, হুর তখন অন্যমনস্ক হয়ে পাশের গাছটিকে দেখছে, যেখানে একটি পাখির বাসা, অথচ কোনো পাখি নেই। নিশ্চয়ই তারা বেড়াতে বের হয়েছে, ঠিক তাদের মতন। আচ্ছা, পাখিরও কি সুন্দর একটা সংসার হয়? হয়তো হয়। হুর সেভাবে ভেবে দেখেনি, আজ ভাবতে ভালো লাগছে। হয়তো মানুষটা পাশে আছে বলেই ভাবতে ভালো লাগছে। এত সময় ধরে চেয়ে থেকে থেকে জাহিনের ঘোর বৃদ্ধি পেল। ও কিঞ্চিত অগ্রসর হয়ে শক্ত হাতখানার দ্বারা প্রেয়সীকে আগলে নিল। সেই আগলে ধরা হাত কোমরের কাছটা ছুঁয়ে যেতেই মেয়েটির সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠল। ত্বরান্বিত হয়ে চাইল সে, অস্বস্তি ও ভালো লাগার মিশ্রণে গলা শুকিয়ে এসেছে। জাহিন আরেকটু অগ্রসর হলো। কখনো খোলা ময়দানে এতটা কাছাকাছি হয়নি তারা। সর্বদা আড়ালে আবডালেই তাদের ভালোবাসাগুলো বিরাজ করেছে। এদিকে মানুষজনের আনাগোনা নেই বলেই জাহিন আজ এতটা কাছাকাছি হয়েছে। হুর নিজেও বোধহয় মোহগ্রস্ত হয়ে পড়ল। জাহিনের গালের খোঁচা খোঁচা দাড়ি গলায় এসে সুরসুরি দিয়ে যায়। ও ছটফট করতে করতে মানুষটাকে জড়িয়ে ধরে। আর তারপর কখন যে দুজনের মাঝে একটি উষ্ণ চুম্বন করে যায়, তা হয়তো ওরা কেউই বুঝে উঠতে পারেনি। ঠোঁটের মিষ্টটা শেষে দুজনেই কেমন বিহল বনে যায়। জাহিন ঈষৎ ব্যস্ত হয়। তার যেন কি হয়েছে, সারাক্ষণ মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করে, আদরে আটকে রাখতে ইচ্ছে করে। তাই এই খোলা ময়দানে নিজের ভালোবাসার প্রকাশ করে ফেলেছে সে। হুর একটু আতঙ্ক বোধ করল। সেটি লক্ষ্য করে জাহিন বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। মেয়েটি ভেতরে ভেতরে কাঁপছে। ভালো লাগায় একই সাথে যন্ত্রণায় কাতর সে। এই যন্ত্রণার নাম সুখ। প্রতিবার মানুষটার ভালোবাসায় নুয়ে পড়েও তারপর অনেকটা সময় কেটে যায়। দুজন মৌন থাকে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। জাহিনকেও ফিরতে হবে। ওরা উঠে পড়ে। মেয়েটির ওড়না গিয়ে আটকায় কাঁটাযুক্ত একটি গাছে। সেটা খোলার প্রয়াসে হাত বাড়াতেই জাহিন আগলে ধরে। কি করছো? হাতে কাটা লাগবে তো। কিন্তু বলতে বলতেই জাহিন তার ওড়নার শেষ অংশটুই ছিঁড়ে ফেলে। হুর ব্যথিত নয়নে চায়। এই পোশাকটা আপনার দেয়া ছিল তো? মেয়েটার কথার মানে শুরুতেই বোঝে না সে, তাই চেয়ে রয়। কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারে তখন বুক ভেদ করে তপ্ত একটি নিঃশ্বাস নামে। বোকার মতন বললে। এটা খুলে আনতে গেলে হাতে কাটা ফুটে যেত, তখন তো আরও ব্যথা পেতে। তবু আপনার দেয়া উপহার।
এই মেয়েটি এত বেশি আদুরে, জাহিনের তো ইচ্ছে করে সারাক্ষণ বক্ষে মিশিয়ে রাখতে। ও হাত বাড়ায়, মেয়েটির কানের পাশ ঘেঁষে মাথায় স্পর্শ করে।